হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। OnePlus এর মতো একটা কোম্পানি রাতারাতি এভাবে ডাউনফল হয়ে যাওয়ার কারণ কি? যেখানে তারা স্যামসাংকে বিট করে সরাসরি অ্যাপেলের সাথে টেক্কা দিচ্ছিল, তো সেই কোম্পানি হঠাৎ এরকম ডাউনফল হয়ে যাওয়ার কারণটা কি? সেখানে কি শুধুমাত্র গ্রিন লাইন ইস্যু রয়েছে, নাকি অন্য কোনো কোম্পানির বিশেষ কারণ রয়েছে? তো সেই বিষয়গুলো আলোচনা করার আগে OnePlus কিভাবে মার্কেটে এত সুন্দরভাবে র্যাঙ্কে উঠে আসলো, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। মূলত OnePlus তাদের ফার্স্ট ফোন লঞ্চ করে OnePlus One নামের একটি ফোন, যেটি হচ্ছে 2014 সালে রিলিজ করে। তারা যেভাবে বিজনেস প্ল্যানটা করে সেটা হচ্ছে তারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বানাবে। অর্থাৎ আপনারা দেখতে পাবেন এমআই, ভিভো, অনেক কোম্পানি রয়েছে, ইভেন স্যামসাং পর্যন্ত তারা কিন্তু 1 লাখ টাকা ফোনও বানাচ্ছে, আবার পাশাপাশি 20,000, 30,000 থেকে শুরু করে 10,000 টাকার পর্যন্ত তাদের কাছে কিন্তু ফোন আছে। কিন্তু OnePlus তারা চিন্তা করলো, আমাদের যদি মার্কেটে র্যাঙ্কে উঠতে হয় তাহলে আমাদের অন্যরকম অভিনব কিছু কৌশল পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো তারা কি করলো, তারা স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে, যেখানে আপনারা 2014-15 সালে তাদের হচ্ছে যে ফ্ল্যাগশিপ লেভেল ছিল, প্রিমিয়াম সেগমেন্টের ফোন ছিল, সেটা হচ্ছে এস সিরিজ এবং নোট সিরিজ। তো সেখানে যে প্রসেসরটা ইউজ হতো, যেরকম ভেরিয়েন্টের র্যাম থাকতো, রম থাকতো, ক্যামেরা সেগমেন্ট থাকতো, সেই লেভেলের তারা OnePlus ফোন নিয়ে আসে। এবং OnePlus কোনো রকম মিড বাজেটের ফোন বা লো বাজেটের ফোন সেই সময় লঞ্চ করে না। যেখানে তারা অন্যান্য কোম্পানি তারা লো বাজেটের ফোন বের করে কিন্তু তারা তাদের কমিউনিটিটাকে কিন্তু বড় করে, যে আমাদের গ্রাহক সংখ্যা বর্তমানে এত, যেহেতু আমরা জানি ম্যাক্সিমাম ইউজারই মিড বাজেটের ফোন থেকে শুরু হয়। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকার ইউজার আর কতজন হয়? তো সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে গ্রাহক সংখ্যাটা, তারা কিন্তু সেই মিড বাজেট এবং লো বাজেটের ফোন দিয়েই গ্রাহক সংখ্যাটা বৃদ্ধি করে। কিন্তু সেখানে OnePlus কিন্তু সেই দিকে না হেঁটে তারা সরাসরি সেই অ্যাপেল এবং স্যামসাং এর কাছাকাছি যাওয়ার জন্য OnePlus কিন্তু ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিতি লাভ করে। এবং OnePlus এর স্বর্ণযুগটা চলে আসে 2016 সাল 17 সালের দিকে, যখন OnePlus এর 6 সিরিজ এবং হচ্ছে 7 সিরিজ বের হয়। সেই সময় OnePlus এর অক্সিজেন ওএস এত সুন্দর ইউআই ছিল, যেটার মাধ্যমে আপনারা একটা ক্লিন ইউআই পাচ্ছিলেন, স্টেবল, যেখানে হচ্ছে কোনো রকম অ্যাড দেখতে পাবেন না, সুন্দর স্মুথলি সকল অ্যাপ রান করা যাচ্ছিল, যেখানে হচ্ছে গেম স্মুথলি খেলা যাচ্ছিল। এবং OnePlus একটা সময়ে গেমিং ফোন হিসেবে মার্কেটে তাদের নিকনেম চলে আসে। কেউ যদি রেফার করে আমি গেম খেলার জন্য একটি ফোন কিনতে চাই, তাহলে হয়তোবা 5 জনের মধ্যে 5 জনই বলছে হয়তোবা তুমি OnePlus নিয়ে নাও, কারণ বাজেটের মধ্যে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পাচ্ছেন। যার কারণে অনেকেই স্যামসাং এর দিক থেকে মুখ ফিরিয়ে তারা হচ্ছে OnePlus এ চলে যাচ্ছিল, যারা অ্যান্ড্রয়েড ইউজার ছিল। আর এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, সেই সময় স্যামসাং এর একটা ইউআই ছিল যেটা হচ্ছে টাচ ওয়াইজ ইউআই। সেই ইউআইটাতে একটু প্রবলেম ছিল, যার কারণে OnePlus আরো বেশি এগিয়ে যায়। ইউআইটাতে তখন স্যামসাং এর অনেক ল্যাগ চলছিল, ফোন হিটিং প্রবলেম ছিল, ব্যাটারি ইস্যু ছিল। তো এইসব কারণে স্যামসাং এর যে একটু বদনাম চলে আসে। এবং OnePlus এর স্বর্ণযুগ চলার মধ্যে আরেকটি কোম্পানির হাত হচ্ছে হুয়াওয়ে কোম্পানি। আপনারা অনেকেই জানেন যে হুয়াওয়ে আর আমেরিকার মধ্যে কিছু দ্বন্দ্বের কারণে কিন্তু হুয়াওয়ের ফোনে গুগলের সার্ভিস ব্যান করে দেওয়া হয়, যার কারণে হুয়াওয়ের ফোনগুলোতে প্লে স্টোর সার্ভিস আর পাওয়া যাবে না। এই কারণে কিন্তু হুয়াওয়ের ফোন থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়, যে হুয়াওয়ে ফোনে অ্যান্ড্রয়েড সার্ভিস নেই, ইউটিউব নেই, প্লে স্টোর নেই। তো ইত্যাদি না থাকার কারণে কিন্তু বর্তমানে হুয়াওয়ে বাংলাদেশ মার্কেট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে তাদের একদম মার্কেটটা একদম কমেই গেছে। কিন্তু চায়না বাজারে তারা হচ্ছে এখনো টিকে আছে। ওই সময়টাতে হুয়াওয়ে মার্কেট থেকে প্রবলেম, তারপরে হচ্ছে স্যামসাং এর যে ইউআই নিয়ে প্রবলেম। তো এই দিকটা, এদিকে দুইটা বড় বড় জায়ান্ট কোম্পানি কিন্তু তারা হচ্ছে স্ট্রাগল করছিল, যেখানে তাদের কাস্টমাররা তাদের থেকে হতাশ হচ্ছিল। এবং তখনই OnePlus তারা হচ্ছে তাদের ইউআই এর কারণে, পাশাপাশি তাদের ফোনের পারফরমেন্সের কারণে তারা হচ্ছে গেমিং ফোন ফ্ল্যাগশিপ কিলার নামে আরো উপাধি পেতে লাগলো। যার কারণে মার্কেটে তখন একদম OnePlus ইউজার দিয়ে ছেয়ে গেল। এবং আসলে OnePlus সেই সময় একদম মারাত্মকভাবে কিন্তু ভালো পারফর্ম করছিল, যার কারণে মার্কেটে তারা র্যাঙ্কে চলে আসে, যেখানে এমআই, ভিভো আরো অন্যান্য কোম্পানি থাকার পাশাপাশিও কিন্তু OnePlus সবার কাছে ফার্স্ট চয়েস হিসেবে আসছিল। তো আসলে এভাবেই OnePlus তাদের মার্কেটটাকে এভাবে ধরে রাখে, তারা তাদের মার্কেটে একটা পজিশন করে নেয়। তারপর অবশ্য OnePlus তাদের কিছু লো বাজেটের ফোনও আনে, যেখানে OnePlus নোট সিরিজ আনে। তবে সেগুলো মানুষ কিন্তু আগে সেই বিশ্বাসটা অর্জন করে ফেলেছে যে OnePlus ফোন মানেই বেটার ক্যামেরা, বেটার পারফরমেন্স, একটা গেমিং ফোন। এবং সেই মুহূর্তে OnePlus ইউজাররা স্যামসাং ইউজারদেরকে পারলে ট্রল করে, এমনকি তারা আইফোন ইউজারদেরকেও ট্রল করে। সেক্ষেত্রে OnePlus সেই সময় স্বর্ণযুগটা ভালোভাবে পার করছিল। তবে OnePlus এর ডাউনফলটা শুরু হওয়ার আগে যেখানে একটু প্রবলেম হয়, স্যামসাং তাদের ওয়ান ইউআই লঞ্চ করে, যেখানে হচ্ছে তারা তাদের ওই আগের ইউআইটাকে একদম পুরোপুরি বাদ দিয়ে তাদের নতুন ইউআই লঞ্চ করে, যেখানে অনেক কাস্টমাইজেশন সুবিধা ছিল। কাস্টমার তার মন মতো একটা ইউআই কে সেট করতে পারবে, তাদের মন মতো যে কোনো ডিজাইন করতে পারবে, তাদের অ্যাপকে সেটিং করে রাখতে পারবে, এভরিথিং। এবং স্যামসাং এর যে নক সিকিউরিটিটা আছে, সেটার কারণে স্যামসাং আরেকটু অ্যাডভান্স লেভেলে ছিল।
পাশাপাশি হচ্ছে স্যামসাং তাদের একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছিল, যেখানে স্যামসাং এর যত হোম অ্যাপ্লায়েন্স আছে, তাদের হচ্ছে আরো যে বিভিন্ন সবকিছু ডেস্ক থেকে শুরু করে ল্যাপটপ, তার একটা টোটাল কানেকশনে নিয়ে আসছিল, যেখানে হচ্ছে অ্যাপেলের যেমনটা থাকে। তো সেই ইকোসিস্টেমটার মধ্যে স্যামসাং তাদের ইউআইটাকে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারছিল, এবং স্যামসাং তাদের আরো কিছু বিপ্লব নিয়ে আসে, যেখানে তারা হচ্ছে তাদের ফোনে বিক্সবি নিয়ে আসে, যেটা তাদের হচ্ছে নিজস্ব অ্যাসিস্ট্যান্ট। এছাড়া তারা তাদের এআই লঞ্চ করে ফেলে। তো এসব দিক থেকে স্যামসাং অনেকটা আবার তাদের বিপ্লব পরিবর্তন আনে, এবং ওয়ানপ্লাস সেই মুহূর্তে আবার তাদের ফোনে কালার ওএস নিয়ে আসে। তাদের অক্সিজেন ওএস, যেটার জন্য তাদের ফোন এত বিখ্যাত, সেখানে হচ্ছে তাদের কালার ওএস নিয়ে আসে। যদিও কালার ওএসটা ছিল চাইনিজ ভেরিয়েন্টের জন্য, আর হচ্ছে গ্লোবাল যে ফোনটা বিক্রি হবে সেটা তো অক্সিজেন ওএসে ছিল। তবে তারপরেও মানুষ এটা নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয় যে ওয়ানপ্লাসের ফোনের এখন ইউআই আগের মতো নেই। আর এদিক দিয়ে স্যামসাং এর ওয়ান ইউআই হচ্ছে অ্যান্ড্রয়েড মার্কেটে একদম সেরা ইউআই হয়ে যায়, কারণ তাদের এত ফ্যাসিলিটিস ছিল, একদম ক্লিন ছিল, অনেক ভালো পারফর্ম ছিল। আর গেমিং এর জন্য এই ওয়ান ইউআই অনেক সুনাম হয়ে গেল। তো ততক্ষণে ওয়ানপ্লাস একটু তাদের দুর্বল দিক হয়ে যায় এবং স্যামসাং এদিকে এগিয়ে যায়। পরবর্তীতে ওয়ানপ্লাসে যখন গ্রিন লাইনটা চলে আসে, সেটা হচ্ছে অন্যান্য ফোনও কিন্তু গ্রিন লাইন পড়ছিল, বাট ওয়ানপ্লাসের হচ্ছে একাধারে এক মডেল থেকে শুরু করে অন্য মডেল সবার ফোনে একদম গ্রিন লাইন পড়া শুরু করলো। যে 3 বছর আগে ফোন কিনেছে তার ফোনে সে 3 বছর স্মুথলি চালালো, বাট যে মুহূর্তে গ্রিন লাইন পড়া শুরু করলো তার ফোনেও গ্রিন লাইন পড়তে শুরু করলো। অর্থাৎ আমি যে নতুন ফোন কিনেছি শুধুমাত্র নতুন মডেলে তা নয়, কারো 4 বছর 5 বছর পুরাতন মডেলেও গ্রিন লাইন পড়া শুরু করলো। প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা ইউজারের পারলে হচ্ছে এরকম গ্রিন লাইন প্রবলেম আসতে থাকলো। ইভেন সেটা পর্যন্ত নয়, একজন লোক ফোন কিনে বাসায় এসেছে, হয়তো বা আপডেট দিয়েছে বা হচ্ছে 5 দিন চলে গেছে, তারপরেই তার ফোনে গ্রিন লাইন চলে এসেছে। তো কাস্টমার এই জিনিসটা দেখে একদম মুখ ফিরিয়ে নেয়, যেখানে কিন্তু পরবর্তীতে স্যামসাং এরও আসে, মটোরোলা, এমআই, ভিভো থেকে শুরু করে অনার, হুয়াওয়ে সব কোম্পানির ফোনে কিন্তু গ্রিন লাইন চলে আসে, যেগুলোতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো মূলত অন্যান্য কোম্পানিতে গ্রিন লাইন প্রবলেমটা আসলেও তাদের সব মডেলে বা হচ্ছে সবার ফোনে এমনটা বিষয় কিন্তু ছিল না। কিন্তু ওয়ানপ্লাসের ক্ষেত্রে দেখা গেল যে 10 জন ইউজারের মধ্যে 8 জনেরই ফোনে অলরেডি গ্রিন লাইন চলে এসেছে। তো এরকম সমস্যাগুলোর কারণে ওয়ানপ্লাসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। তো আমি আসলে একদম ওয়ানপ্লাসের যে নারী থেকে নক্ষত্র সব জানি এমন কিন্তু নয়। আমি জাস্ট আমার এজ এ ভিউয়ার, এজ এ গ্রাহক হিসেবে আমি জাস্ট আমার যতটুকু অ্যানালাইসিস সেইটুকু হিসেবে আলোচনা করলাম। ওয়ানপ্লাসের কোম্পানি নিয়ে খুব বেশি ভারীভাবে মন্তব্য করার আসলে রাইটস আমারও নেই। এটা হচ্ছে মূলত তাদের একটা লাক। কারণ বলা যায় ওয়ানপ্লাসের হচ্ছে যেভাবে তাদের মার্কেটে তাদের সুনামটা হয়েছিল, হঠাৎ করে সেই জিনিসটা মার্কেট থেকে হারিয়ে যাওয়া। ইভেন আপনারা দেখবেন বর্তমানে বসুন্ধরা বা যমুনার যে ফোন মার্কেটগুলো আছে সেই সবগুলোতে একটা সময় কিন্তু শুধুমাত্র ওয়ানপ্লাস ফোনের ফোনগুলো তারা দেখাতো, যে ভিডিওগুলো যে হয় ব্লগিং এ, সেখানে দেখাতো যে তারা ম্যাক্সিমাম ফোনে কিন্তু তাদের কাছে ওয়ানপ্লাসের অনেক ভেরিয়েন্ট। কিন্তু বর্তমানে আপনারা যদি ভিডিওগুলো খেয়াল করে দেখেন, এমন দোকান আছে যে মানে 10টা ভিডিও দেখলে 2টা দোকানে ওয়ানপ্লাসের ফোন দেখা যায়, তাও খুব রেয়ার, মানে 1টা 2টা 5টা ডিভাইস সর্বোচ্চ, এর বেশি না। আর সেখানে হচ্ছে স্যামসাং এর ফোন বা হচ্ছে আইফোনের ফোন কিন্তু ভেরিয়েন্টের অভাব নেই। তাদের কাছে হচ্ছে এক একটা ফোনের এক একটা কালার, সবগুলো র্যাম ভেরিয়েন্ট, রম ভেরিয়েন্ট সব ফোন আছে। অর্থাৎ বর্তমানে ব্যবসায়ীরাও কিন্তু ওয়ানপ্লাসের ফোন তুলছে না, কারণ হচ্ছে তারা ফোন তুললে তাদের কাছে যদি গ্রিন লাইন চলে আসে, সেই ফোনটা তারা কি করবে, বা কাস্টমার দিলে 15 দিন 7 দিন একটা গ্যারান্টি দিতে হয়, এইসবগুলো নিয়ে মার্কেট ব্যবসায়ীরাও কিন্তু ওয়ানপ্লাসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর ওয়ানপ্লাস ইউজাররা কিন্তু এক প্রকার ওয়ানপ্লাসের প্রতি এতটা এডিক্টেড, মানে বলে লয়ালিটি তাদের বেশি এত, যে তারা অন্য কোম্পানিকে কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো ঘটনা হচ্ছে এখানে আসলে একটা ফোনের প্রতি একজনের একটা আবেগ বা ভালোবাসা কাজ করে ঠিকই, বাট ওয়ানপ্লাস ইউজার ফ্যান বেজরা কিন্তু আসলে একটু অন্যরকম। তারা ওই কোম্পানিটার প্রতি এত বেশি ডেডিকেটেড যে তারা অন্য কোনো কোম্পানির সাথে তাদের ফোনকে তুলনাও করতে চায় না, অর্থাৎ তারা এতটাই শীর্ষে যে কাউকে তুলনায় নিতে চায় না। তো এটা অবশ্যই আমি কোনোভাবে নেগেটিভ ভাবে দেখছি না। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করতো সে আগে যে কোন ফোনটা আমি নিব, আমি কিন্তু তাদেরকে সরাসরি বলে দিতাম যে ওয়ানপ্লাসের ফোনটা নাও, কারণ তুমি যদি গেমিং পারপাস নিতে চাও বাজেটের মধ্যে, তাহলে হচ্ছে ওয়ানপ্লাস। তো বর্তমানে আসলে এসব সমস্যা থাকার কারণে, ওয়ানপ্লাসের এভাবে ডাউনফল হয়ে যাওয়ার কারণে সবাই এখন কিন্তু স্যামসাং এর দিকে ঝুঁকছে। আর স্যামসাং এর যেহেতু ওয়ান ইউআই বর্তমানে অ্যান্ড্রয়েডের মধ্যে সেরা ইউআই হিসেবে পরিচিতি লাভ পেয়েছে, সেখানে হচ্ছে স্যামসাংকে এখন বাহবা দিতেই হয়। এখন মানুষ গেমিং এর জন্য হোক বা অ্যান্ড্রয়েড ফোন নিবে, একটা দাম দিয়ে নিবে, ভ্যালু ফর মানি হবে, একটা ব্র্যান্ড ভ্যালু চাই, তখন মানুষ হচ্ছে এখন স্যামসাংকেই চুজ করছে। তো ওয়ানপ্লাসের ডাউনফল এবং ওয়ানপ্লাস কিভাবে আবার কামব্যাক করবে, সেই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই কমেন্টগুলো আগামী ভিডিওতে আমি নিয়ে আসবো, যে কার কমেন্টগুলো ভ্যালুয়েবল মনে হয়েছে সেগুলো নিয়ে আমি একটা আবার ভিডিও বানাবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।